গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা বছরের একদম প্রথম দিকে রয়েছি। আজ বছরটা কেমন করে শুরু করতে চাইছি তার একটা তো রোড ম্যাপ আমরা প্রত্যেকেই শুরুর দিকে পেয়ে গেছি। বাট আজকে আমরা 2021-এ যারা যারা ভালো পারফর্ম করেছে, যারা যারা নিজেদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে, এই রকমই একজন পার্সোনালিটিকে আজ আমরা পেয়েছি, যার কাছ থেকে তার সাকসেস স্টোরি, তার জার্নি আমরা শুনতে পারবো। আমরা নর্মালি যেটা বলি যে যোগ্যতার মাপকাঠি আমরা নির্ধারণ করি যে তোমার জন্য এই কাজটা নয়, এই কাজটা করতে গেলে নাকি প্রচুর এডুকেশন লাগে, প্রচুর পয়সা লাগে, এই রকম একটা মিথ বা ধারণা রয়েছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে। বাট ফ্রেন্ডস, আজকে এমন একজন মানুষের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো যিনি, যার ভেতরে দম ছিল, ইচ্ছে ছিল, জেদ ছিল, কিন্তু সময় তাকে সাথ দিচ্ছিল না। বাট যখন মোদি কেয়ার অপরচুনিটি তিনি পান আর সেই অপরচুনিটিটাকে তিনি গ্র্যাব করেন, আজকের দিনে শূন্য থেকে একজন অ্যাচিভার হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে। ইয়েস ফ্রেন্ডস, যে পার্সোনালিটিকে আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, তিনি মোদি কেয়ারের প্ল্যাটিনাম ডিরেক্টর। এবং শুধু তাই নয়, নিজে প্ল্যাটিনাম হয়েছে এটা নয়, কিন্তু তার সাথে টিমে একাধিক অ্যাচিভার, একাধিক প্ল্যাটিনাম ডিরেক্টর ক্রিয়েট করেছে। নিজে মিলেনিয়ার হয়েছে, ক্রিয়েট করতে চলেছে একাধিক মিলেনিয়ারকে। নিজে 4 হুইলার অলরেডি অ্যাচিভ করেছে, আগামী দিনে খুব শীঘ্রই টিমের মধ্যে একাধিক 4 হুইলার আসতে চলেছে। ইয়েস ফ্রেন্ডস, এইরকমই একজন ট্রু লিডার, অর্থাৎ আমি অ্যাচিভ করব এবং আমার টিমের একাধিক মানুষকে অ্যাচিভার বানাবো এবং একাধিক ইয়ং ছেলেকে নিয়ে যে তার টিম এবং প্রত্যেককে রোজগার দেওয়ার একটা মানসিকতা নিয়ে তৈরি করেছে বিভিন্ন জায়গায় তার এডুকেশন হাব, অর্থাৎ প্রত্যেককে আর্ন করার আগে লার্ন করার ট্রেনিং দেয় যিনি। ইয়েস, সকলের প্রিয় শেখ রাজু, যিনি প্ল্যাটিনাম ডিরেক্টর। রাজু, আজকে তোমাকে ওয়েলকাম এই প্রোগ্রামে। আজ তোমার কাছ থেকে আমরা সবাই জানতে চাইবো যে তুমি কিভাবে, কোথা থেকে শুরু করলে, আর আজকে যেখানে পৌঁছেছো সেই জার্নিটা আজকে আমরা সবাই তোমার কাছ থেকে শুনতে চাইবো যে কোথা থেকে তুমি আজ এখানে পৌঁছলে। ওয়েলকাম রাজু, অ্যান্ড ওভার টু ইউ রাজু। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই আপনাকে যে আপনি আমাকে যোগ্য মনে করেছেন এত বড় একটা প্ল্যাটফর্মে আমার ছোট্ট সাকসেস স্টোরি শেয়ার করার জন্য। সর্বপ্রথমে আমি কোটি কোটি প্রণাম জানাবো সেই ব্যক্তিত্ব যিনি মোদি কেয়ারে আমাকে পথটা দেখিয়েছিলেন। তিনি আর কেউ নন, ভগবান তুল্য আমার সৃষ্টিকর্তা, আমার রূপকার ডক্টর পঙ্কজ পাল মহাশয়, যিনি একজন প্লাটিনাম ডাইরেক্টর এবং মিলেনিয়ার, যিনি আমাদেরকে হাতে ধরে কাজটা শেখাচ্ছেন, প্রতিনিয়ত মেন্টারিং করছেন। মিস্টার অসিত কুমার খান মহাশয়, মিলেনিয়ার প্রেসিডেন্সিয়াল ডাইরেক্টর, আজকের ডেটে দাঁড়িয়ে তাকেও জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম। আর সর্বোপরি আমার লাইন আপ স্পন্সর প্রত্যেককে, স্পেশালি চন্দন স্যারকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম স্যার। ফ্রেন্ডস, আমার নাম এসকে রাজু, শুনলেন স্যারের থেকে। আজ থেকে ঠিক 3 বছর আগে আমি ছিলাম একজন প্রফেশনাল ড্রাইভার। গাড়ি চালিয়ে আমি আমার সংসারটাকে চালাতাম। তো একটা জিনিস বুঝেছিলাম যে যেটা আমি বর্তমানে করছি, অর্থাৎ ড্রাইভিং, এটা করে রুটি রুজি হয়ে যাবে, বাট ভবিষ্যৎ কিছু নেই, কোনো সিকিউরিটি নেই। আজকে যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়িতে ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর যাদের জন্য এই কাজটা করছি, যদি আমি বাড়িতে ফিরতে না পারি তাদের কি হবে, এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রতি মুহূর্তে অপমানিত একটা বোধ আমার মধ্যে কাজ করছিল। আমি শিক্ষিত ঠিকই, বাট চাকরি করার ইচ্ছা, বিশেষ করে প্রাইভেট সেক্টরে করার ইচ্ছা ছিল না বলেই আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম প্রথম থেকেই। ব্যবসা ছিল বাবার, বাবার শারীরিক অসুস্থতার কারণে
সেই ব্যবসার পুঁজি আস্তে আস্তে কমতে 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 এমনই একটা জায়গায় চলে আসে যে ব্যবসা করার মতো আর পরিস্থিতি থাকলো না। তখন হাতের কাজ একটাই জানা ছিল, সেটা হচ্ছে গাড়ি চালানো। এটাই পারতাম, ওটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়ে জীবিকা নির্বাহ শুরু করলাম। বাট ভয় একটা কাজ করছিল। কথায় বলে না যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। তো বিশ্বাস করুন, খুঁজছিলাম বেটার কোনো অপরচুনিটি, বেটার কোনো সুযোগ, যার মাধ্যম দিয়ে আমি ওই ড্রাইভিং প্রফেশন থেকে বেরিয়ে আসবো, এবং বেটার কোনো একটা মাধ্যমের দিয়ে ইনকাম করে আমি আমার লাইফটাকে আরো বেটার জায়গায় নিয়ে যাব। তো ঘটনাচক্রে একদিন একটা সেমিনারে গিয়েছিলাম। সেটাও মানে যেহেতু গাড়ি চালাতাম, তো গাড়ি নিয়ে গিয়েছিলাম। কোনো একজন মানে আমার গাড়িতে করে বেশ কয়েকজন গিয়েছিল। তো সেখানে আমি গাড়িতে পার্কিং এ বসেছিলাম গাড়ির মধ্যে। তো আমার গাড়িতে করে যারা গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন আমাকে বললো, দাদা ভিতরে চলো। তো দেখলাম যে গাড়িতে গরমে বসে আছি, তো ভিতরেই যাই। তো ভিতরে গিয়ে দেখলাম অসাধারণ একটা পরিবেশ, দুর্দান্ত এনার্জেটিক একটা পরিবেশ। বুঝলাম কোনো একটা কোম্পানির মিটিং হচ্ছে। কিছুক্ষণ থাকার পরে এটাও বুঝলাম যে এটা কোনো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানির মিটিং। তো যাই হোক, দেখছিলাম, ভালো লাগছিল। কিন্তু শেষের দিকে একটা 22 বছরের ছেলেকে যখন ওয়েলকাম করা হলো স্টেজে, বিকজ সে ওই সময় মিলিনিয়ার হয়েছে, এবং তার ওয়েলকামটা দেখে আমি হতবাক হয়ে যাই। একটা রয়্যাল ওয়েলকাম হয় তার। সে যখন স্টেজে উঠছে, চারিদিক দিয়ে কয়েকজন মহিলা হাতে ফুলের মালা নিয়ে ইয়ে নিয়ে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা যখন স্টেজে এন্ট্রি নিচ্ছে, তাকে ফুলের মালা দিয়ে মানে পুষ্প বর্ষণ হচ্ছে। তো দৃশ্যটা আমাকে খুব ভালো, মানে খুব মুগ্ধ করেছিল। এবং ছেলেটা যখন মাইকে নিজস্ব পরিচয় দিচ্ছে যে আমার নাম অমুক, আমার বয়স মাত্র 22 বছর, বিগত 2.5 বছর ধরে এই বিজনেসটা আমি করছি, আজকের ডেটে আমি মিলিয়নিয়ার, কথাটা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। যে একটা 22 বছরের ছেলে কোনো একটা কাজ করে যদি মাসে 1 লক্ষ টাকা রোজগার করতে পারে, তাহলে আমি কি করছি? ওই দিন ওই জায়গায় বসে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, একটা 22 বছরের ছেলে যদি কোনো একটা কাজ করে মাসে 1 লক্ষ টাকা রোজগার করতে পারে, তাহলে আমিও পারবো। ওই জায়গায় বসে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রোডাক্ট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এই বিজনেসটা আমি করবো। বাট ওই দিনকে ওখানে বসে আমি সিদ্ধান্ত নেইনি যে কোন কোম্পানির সঙ্গে করব। বাড়ি এসে ওই দিনকে রাত্রে আমি ঘুমাতে পারিনি। তার পরের দিন থেকে শুরু হলো সন্ধান করা, অনুসন্ধান করা, টু ফাইন্ড এ বেটার কোম্পানি। বিশ্বাস করুন ফ্রেন্ডস, প্রায় 3 মাস ধরে আমি কিন্তু স্টাডি করেছি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে। 3 মাস ধরে স্টাডি করেছি নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার নিয়ে। 3 মাস ধরে স্টাডি করেছি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, প্রোফাইল এবং প্ল্যান নিয়ে। ফাইনালি আমি চুজ করলাম নেটওয়ার্ক মোদি কেয়ারকে। যেদিনকে মোদি কেয়ারকে আমি চুজ করলাম, তার ঠিক 3 থেকে 3.5 মাস আগে ডক্টর পঙ্কজ পাল, আমার ইমিডিয়েট আপলাইন, উনি আমাকে মোদি কেয়ারটা সম্পর্কে বলতে চেয়েছিলেন, বাট সেই সময় আমি ওনার কথায় সাড়া দিইনি। রীতিমতো আমি ওনাকে নমস্কার জানিয়েছিলাম যে এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না স্যার, ক্ষমা করবেন, এই বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না বা শুনবো না। তো যখন আমি মোদি কেয়ারকে চুজ করলাম, ওই মুহূর্তে একজন ভদ্রলোকের কথাই আমার মাথায় এলো, যিনি আমাকে মোদি কেয়ার সম্পর্কে বলেছিলেন। সিদ্ধান্ত নিলাম মোদি কেয়ারে জয়েন করব। আমি ওই দিনকে সঙ্গে সঙ্গে নিজের হাতেই মোদি কেয়ারে অ্যাপটা ডাউনলোড করলাম। করে আমি যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, তখন চাইছে স্পন্সর আইডি। তখন আমি ফোন করলাম পঙ্কজ স্যারকে। ফোন করে বললাম, স্যার মোদি কেয়ারে আমি জয়েন করব। তো উনি বললেন যে প্ল্যান প্ল্যান দেখার ব্যাপার আছে। তো আমি বললাম, না, যা যা দেখার আমি দেখে নিয়েছি, বাকি যতটুকু দেখা সেটা আপনার থেকে পরে দেখবো। এখন আমি অ্যাপটা ডাউনলোড করে বসে আছি, আপনি আপনার আইডি নাম্বারটা বলুন, আমি জয়েন করব। তো উনি সঙ্গে সঙ্গে বললেন, আমি জয়েন করে গেলাম। পরের দিন আমি ওনার সঙ্গে বসলাম, বসে প্ল্যানটা একটু ভালো করে দেখে নিলাম। প্ল্যানটা দেখে নিলাম, উনি ওনার বাড়িতে বসে আমাকে ডেমো দেখালেন। ডেমো দেখলাম। তো ডেমোটা যখন দেখলাম, তখন আমার একটু মানে ম্যাজিক ম্যাজিক টাইপের লাগছিল, যে ওই নীল জল সাদা সাদা হয়ে গেল। তো দেখে ভালোই লাগলো। যাই হোক, কিন্তু ওটা আমি যে নিজে করবো সেটা আমি ওই সময় ভাবিনি।
তো প্ল্যানটা আমি ভালো করে দেখে নিলাম, নিয়ে বাড়িতে এসে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে পরের দিন লিস্ট বানালাম, লিস্ট বানিয়ে সিস্টেমেটিক্যালি আমি এবারে প্ল্যান শো করা শুরু করলাম। প্ল্যান শো করছি প্রায় 33 থেকে 34 জনকে প্ল্যান শো করেছি। নোট করবেন ফ্রেন্ডস, 33 থেকে 34 জনকে প্ল্যান শো করেছি, কেউ জয়েন করেনি, নট এ সিঙ্গেল পার্সন, একটা মানুষও জয়েন করেনি। বাট আমি ডিমোটিভেটেড হইনি। আমি একটা জিনিস খুঁজে মানে খুঁজে বেড়াচ্ছিলাম যে কেন হচ্ছে না, কেন জয়েন করছে না। আমি আমার আপলাইন স্যারকে ফোন করলাম, করে বললাম স্যার প্রায় 33 থেকে 34 জনকে আমি প্ল্যান শো করেছি এবং আমি আমার বেস্ট অফ দ্য বেস্ট দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মোদি কেয়ারে সে কেন জয়েন করবে, তা সত্ত্বেও কেউ জয়েন করলো না। তখন উনি আমাকে একটা প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের মধ্যে আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেলাম। উনি আমাকে প্রশ্ন করলেন যে কটা ডেমো দেখাচ্ছ। তখনই আমার ঘন্টা বেজে গেল যে এটাই তো দেখাচ্ছি না। তখন আমি ওনাকে বললাম যে স্যার ডেমো তো একটাও দেখানো হচ্ছে না। ঠিক আছে, এবার আমি ডেমো দেখাবো। তো বিশ্বাস করুন ফ্রেন্ডস, তার পরের দিন আমি ডেমো কিট রেডি করলাম। ডেমো কিট রেডি করে ইউটিউবে গিয়ে আবার ডেমো দেখলাম, ডেমো দেখে সেগুলোকে বাড়িতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করলাম। করার পর যখন আমি নেক্সট প্ল্যান শোতে গেলাম এবং ডেমো দেখালাম, জয়েন করে গেল। তো আমার কাছে এটা একটা বিরাট বড় শিক্ষার ব্যাপার হয়েছিল যে আপলাইন যেভাবে গাইড করেছিলেন সেইভাবে আমি কিন্তু শুরুটা করিনি, শুরু করেছি বাট আপলাইনের গাইডলাইন অনুযায়ী নয়। উনি আমাকে বলেছিলেন যে ডেমো দেখাতে হবে এবং প্ল্যানটাও দেখাতে হবে। আমি কিন্তু ডেমোটাকে অ্যাভয়েড করেছিলাম, আন্ডার এস্টিমেট করেছিলাম। ডেমো আবার কি দেখাবো, ভালো করে প্ল্যান দেখাবো, বোঝাবো, ওতেই জয়েন করে যায় মানুষ। কিন্তু ডেমোটা না দেখানোর জন্যই যে মানুষ জয়েন করছে না সেটা আমি বুঝতে পারিনি। বুঝলাম কবে, যেদিনকে আমার আপলাইন আমাকে প্রশ্নটা করলেন, সেই দিন মারাত্মক একটা শিক্ষা আমি পেলাম যে মোদি কেয়ারে সাকসেস পেতে গেলে বা মোদি কেয়ারে গ্রো করতে গেলে আপলাইনের কথাটা মানাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্ল্যান ডেমো যেদিন থেকে শুরু করলাম সেদিন থেকে জয়েনিং আসা শুরু হলো। তো আমি সত্যি খুব মানে কৃতজ্ঞতা স্বীকার করি আমার এন্টায়ার টিম, স্পেশালি ডক্টর তোতা ম্যাডাম এবং তার টিম, মিস্টার পীযূষ মন্ডল স্যার এবং তার টিম, মিস্টার রিন্টু আলী স্যার এবং তার টিম, মিস্টার সন্দীপ সাউ স্যার এবং তার টিম, আরো আদার্স আমার যারা রয়েছে ফ্রন্টলাইন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাকে বিশ্বাস করেছিলেন এবং বিশ্বাস করে মোদি কেয়ারের প্রোডাক্ট গুলোকে তার বাড়িতে এনেছিলেন এবং ভালোবেসেছিলেন। সেই জায়গা থেকে, সেই বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসটা ট্রান্সফার হতে গিয়েছে তার থেকে তার নিচে ট্রান্সফার হতে হতে আজকে একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি হয়েছে। আমার কোনো কৃতিত্ব নেই আজকে আমার যে বর্তমান যে জায়গাটা স্যার বললেন টুডে আমি মিলিনিয়ার। হ্যাঁ মিলিনিয়ার, আমি গাড়ি অ্যাচিভ করেছি 12 লক্ষ টাকা দামের XUV 300 গাড়ি। বাট এই যে অ্যাচিভমেন্টে আমার কোনো কৃতিত্ব নেই। যদি এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না যদি কিনা আমার এন্টায়ার টিম আমাকে সহযোগিতা না করতো বা আমাকে বিশ্বাস না করতো। ফ্রেন্ডস, শুরুর দিকে আরো কয়েকটা ছোট ছোট যে ভুলগুলো আমি করেছি এবং সেই ভুলগুলো মারাত্মক আকার নিতে পারতো যদি সেই ভুলগুলোকে আমার সাপ্লাইন আমাকে ধরিয়ে না দিতেন। দ্বিতীয় যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে আমি মিটিং এ যাওয়ার পেছন মানে প্রতি আমার অ্যালার্জি ছিল মারাত্মক পরিমাণে। মিটিং এর কথা বললেই আমি দশা দূরে পালাতাম, আমি অ্যাভয়েড করতাম, ইগনোর করে দিতাম ব্যাপারগুলোকে। তো প্রথম এই মিটিং এর কথা যখন শুনতাম আমি মনে করতাম যে আমি ইউটিউবে বিভিন্ন রকম সাকসেসফুল লিডারদেরকে শুনি দেখি, আমার আবার মিটিং এর দরকার আছে নাকি, আমি অনেক কিছু জানি, অনেক কিছু আমি জানি, মিটিং এ গিয়ে কি হবে, সেই তো বলবে মোদি কেয়ার বা মোদি কেয়ারের প্ল্যানই হয়তো দেখাবে, কোনো অভিজ্ঞতা নেই সেই মিটিং সম্পর্কে। আমি কিন্তু এগুলো ভেবে নিচ্ছি যে কি হবে, মিটিং এ গিয়ে 2-4টে লোক দাঁড়িয়ে কথা বলবে, সেগুলো আমাকে শুনতে হবে। এই ধারণার জায়গা থেকে আমি কিন্তু মিটিং এ যাইনি। কিন্তু একটা সময় মনে হলো যাক এতবার করে যখন ভদ্রলোক বলছেন যাই। তো বিশ্বাস করুন ফ্রেন্ডস, যেদিন মিটিং এ গেলাম সেদিন নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করছিল যে এতদিন আমি কেন মিটিং এ আসিনি। কারণ আমি যেটা ভাবছিলাম সেরকমটা একদমই নয়, সম্পূর্ণ আলাদা রকমের একটা পরিবেশ।
মিটিং, সেমিনার, এই যে পরিবেশটা সম্পূর্ণ আলাদা রকমের একটা পরিবেশ, এবং এই পরিবেশে আমার অনেক আগে আসা দরকার ছিল। এই ফিলটা ওখানে বসে আমি করলাম এবং নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করছিল। ফ্রেন্ডস, বিশ্বাস করুন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনো মিটিং মিস করিনি। কারণ আমি বুঝে গিয়েছিলাম এই মিটিংই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি বা পারবো যে এতগুলো মানুষ যদি পারে তাহলে আমিও পারবো। এতগুলো মানুষ যদি গাড়ি পায় মোদি কেয়ার থেকে তাহলে আমিও পারবো। এতগুলো মানুষ যদি মোদি কেয়ার থেকে মিলেনিয়ার হতে পারে আমিও পারবো। যেখানে বাইরের পরিবেশ, আমাদের আশপাশের পরিবেশ আমাদেরকে সবসময় বোঝাচ্ছে তোমার দ্বারা হবে না, তেল সাবানের ব্যবসা করে কিছু হয় না, আমার শালি করেছিল, আমার মামা করেছিল, আমার মাসি করেছিল, হয়নি। কিন্তু মিটিং, ওই সেমিনার, ওই পরিবেশটা আমাদেরকে বারবার করে বোঝাচ্ছে যে এই মানুষগুলো যদি পারে তুমিও পারবে, এই মানুষগুলো যদি পারে তুমিও পারবে, এবং আমাদের মধ্যে সেই বিশ্বাসটাও তৈরি হয়। তো মিটিং অ্যান্ড সেমিনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকের অ্যালার্জি থাকে, আমারও ছিল, তাই আমি ফিল করি এটা। তো যাদের অ্যালার্জি আছে, ফ্রেন্ডস, মারাত্মক ভুল করছেন, কিন্তু মিটিং এবং সেমিনারটাকে গুরুত্ব দেবেন। তারপর মিটিং সেমিনারে গিয়ে গিয়ে একটা জিনিস শিখলাম যে গোল সেট করতে লাগবে। মোদি কেয়ারে তো আমি জয়েন করে গেছি, বাট কেন করেছি, কি পেতে চাই মোদি কেয়ার থেকে, সেইগুলো যদি আমি আমি না লিখি, আমি যদি স্পেসিফাইড না হই, তাহলে কিন্তু কাজটা করতে গিয়ে আমার সমস্যা হবে। এটা আমি বুঝে গিয়েছিলাম যে গোল সেট করতে হবে, আমি কি পেতে চাই মোদি কেয়ার থেকে। আমি কিন্তু আমার একটা ড্রিম বোর্ড আছে, সেই ড্রিম বোর্ডে টোটাল আমি কি কি পেতে চাই, কবে পেতে চাই, উইথ ডেট আমি কিন্তু লিখে রেখেছি, এবং সেটাকে আমার মোবাইলের ওয়ালপেপার হিসেবে রেখে দিয়েছি। তো সেই যে গোল, সেই যে ড্রিম, যেগুলোকে আমার চোখের সামনে সবসময় থাকে, সেই ড্রিম গুলো আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায়, প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায়। পরিস্থিতি সবসময় মানে অনুকূলে থাকে না, ম্যাক্সিমাম সময় কিন্তু প্রতিকূলে থাকে। যেমন ধরুন, আপনি কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন বা যাবেন চিন্তা ভাবনা করেছেন, ওই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আপনার কাছে সেই পরিস্থিতিটা কিন্তু প্রতিকূল একটা পরিস্থিতি, আপনার মনে হচ্ছে থাক বৃষ্টি হচ্ছে, থাক যাবো না। কিন্তু আপনার যদি গোল লিখিত আকারে থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার গোল আমি লিখিত আকারে সামনে রেখে দিয়েছিলাম, যে কারণে কোনো বৃষ্টি, কোনো ঝড়, কোনো শীত, কোনো গরম, কোনো গ্রীষ্ম আমাকে কিন্তু নড়াতে পারেনি, আমাকে ঠেকিয়ে রাখতে পারেনি। কারণ আমি আমার গোলটাকে চোখের সামনে রেখে দিয়েছিলাম, ঘুম থেকে উঠেও দেখতাম চোখের সামনে, ফোনে যেহেতু ওয়ালপেপার ছিল, তো সেই ফোনটার লকটা খুললেই আমার গোল আমার চোখের সামনে, প্রতি মুহূর্তে আমি আমার গোলটার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে। তো কোন রকম কোনো প্রতিকূল পরিস্থিতি আমাকে কিন্তু ঠেকাতে পারেনি। বিশ্বাস করুন ফ্রেন্ডস, একবার আমি আমার আমার হেড থেকে একটা সেমিনার মতো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো যেদিন সেমিনারটা হবে ঠিক তার দুদিন আগে আমার বাবা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে আইসিইউ তে ভর্তি করতে হয়। যেদিন ভর্তি করলাম, পরের দিন তাকে ভেন্টিলেশনে দিতে হলো। তারপরের দিন আমার মিটিং, আমার আপলাইনের সঙ্গে কথা বললাম, স্যার তাহলে কি মিটিংটা ক্যান্সেল করব নাকি হবে। উনি বলছেন দেখো যেটা তোমার ঠিক বলে মনে হয়। আমি বললাম না স্যার, এতগুলো মানুষ যাদেরকে আমি মিটিং এ ইনভাইট করেছি, প্রত্যেকের জায়গা থেকে কম বেশি কেউ কাজে কমে থাকেন, তো তাদের জায়গা থেকে তারা সময় বের করে এই দিনটা ফাঁকা রেখেছেন। একটা দিন আমি মিস করতে চাই না, আমি নষ্ট করতে চাই না। স্যার মিটিংটা হবে, সেমিনারটা হবে স্যার, আপনি যদি একটু সহযোগিতা করেন। তো উনি এবং আমার বিজনেস পার্টনার্স প্রত্যেকে দায়িত্ব নিয়ে মিটিংটা কমপ্লিট করেছেন, এবং সেই মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত আমি উপস্থিত ছিলাম। বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার পরের দিন সন্ধ্যে 6টার সময় বাবা চলে গেলেন। তো এইরকম একটা পরিস্থিতিতে থেকেও মিটিং কে যে গুরুত্ব দিয়েছি, তারই হয়তো ফলাফল আজকে আমার বর্তমান। আপলাইনকে 100% বিশ্বাস করেছি, আপলাইনকে 100%, যেদিন বিশ্বাস করা শুরু করেছি সেদিনকে 100% বিশ্বাস করেছি, এবং আমার হার্টলাইনদের কে কি বলবো, নিজের আত্মীয় মনে করেছি।
আমার আত্মীয় স্বজন, বিশ্বাস করুন ফ্রেন্ডস, কেউ আমার সঙ্গে জয়েন করেনি, কেউ জয়েন করেনি। বাট একটা জিনিস বুঝেছি, মোদি কেয়ারে কাছের মানুষ হচ্ছে, আত্মীয় হচ্ছে তারাই যারা কাজের মানুষ। একদম বাই হার্ট আমি আমার যে বিজনেস পার্টনার্স রয়েছেন তাদের প্রত্যেককে আমি মনের ভেতরে জায়গা দিয়েছি, এখানে নয়। কারণ এখানে জায়গা দিলে অনেক সময় ভুলে যায় মানুষ, বাট এখানে জায়গা দিলে কিন্তু ভোলার কোনো স্কোপ থাকে না। তো ফ্রেন্ডস, এইভাবে কাজ করতে 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 আজকে 3 বছর 1-2 মাস হয়েছে, 1 লক্ষ টাকার উপর মান্থলি ইনকাম আসে, আর গাড়ি 12 লক্ষ টাকা দামের গাড়ি চড়ছি। কি বলবো, লাইফ যে এত স্মুথলি এত শর্ট টাইমে পরিবর্তন হয়ে যায়, মোদি কেয়ারে তার উদাহরণ ভুরি ভুরি রয়েছে, ভুরি ভুরি উদাহরণ। আজকে মানে এই মাসে আমার টিম থেকে একজন গাড়ি বুক করছেন, যেটা আগামী ফেব্রুয়ারি বা মার্চের ডেলিভারি হবে। এবং মোদি কেয়ার থেকে এই 2022-এর মধ্যে আমার টিম থেকে 9 করে 10 জন গাড়ি নিতে চলেছেন। তাহলে ভাবুন, আজকে দিশাটা যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে কিন্তু আমাদের দশা চেঞ্জ হবে না, এটা প্রমাণিত। আমার যে বন্ধুটা আজ থেকে 5 বছর আগে যাকে দেখেছি জব করছে, আজও সে জব করছে, 5 বছর আগে বাসে করে যেত অফিসে, এখন খুব কষ্ট করে একটা বাইক করে অফিসে যায়। বাট আজ থেকে 3 বছর আগে মোদি কেয়ারে আমি কিচ্ছু ছিলাম না, প্রথম মাসে কেনাকাটা করে 105 টাকা আমার ব্যাংকে ঢুকেছিল, 3 বছরে দেখুন ম্যাজিক 1 লক্ষ টাকার উপরে ব্যাংকে ঢুকে। দিস ইজ দ্য পাওয়ার অফ মোদি কেয়ার, দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই বিজনেসটাকে অনেকে ছোটখাটো বিজনেস মনে করে, না, এটা কোনো ছোটখাটো বিজনেস নয়। আপনি যদি নতুন জয়েন করে থাকেন, অবশ্যই আপনার জানা দরকার যে এটা কোটি কোটি টাকার বিজনেস, যেখানে কোনো লস নেই, যেখানে কোনো বস নেই, যেখানে আছে আনলিমিটেড ইনকাম করার সুযোগ, যেখানে আনলিমিটেড রিকগনিশন, সম্বর্ধনা পাওয়ার সুযোগ। তো ফ্রেন্ডস, আমি সত্যি খুব ভাগ্যবান যে আমার লাইন অফ স্পন্সর চন্দন চ্যাটার্জি স্যার থেকে শুরু করে যতজন রয়েছেন, সত্যি আমি খুব ভাগ্যবান যে এইরকম একটা টিমে আমি মোদি কেয়ারে জয়েন করেছি। আমি একটা কথা সবসময় বলি, না জব করেছিলাম, না দোকানদারি করেছিলাম, না পাবজি খেলেছিলাম, না ক্লাবে বসে আড্ডা মেরেছিলাম। থ্যাংক গড, ভাগ্যিস মোদি কেয়ার করেছিলাম। সত্যি ফ্রেন্ডস, আমার যে গাড়িটা আমি মোদি কেয়ার থেকে পেয়েছি, সেই গাড়ির পেছনেও আমি এই কথাটাই লিখে রেখে দিয়েছি, ভাগ্যিস মোদি কেয়ার করেছিলাম। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মিস্টার সমীর মোদি, যিনি এত সুন্দর একটা বিজনেস অপরচুনিটি আমাদের সামনে এনে দিয়েছেন, যেখানে মানুষের জন্য উনি ভাবছেন, যেখানে মানুষের আজাদি ওনার উদ্দেশ্য মেন, মানুষকে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য। দেখুন ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই লাইফের সঙ্গে কম্প্রোমাইজ করে চলছি, অ্যাডজাস্ট করে চলছি। একটুখানি যদি কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না, যেটা ভালো লাগে না, যেটা আমাদের করতে ভালো লাগে না, সেটাকে যদি আমরা বেশি বেশি করে করি, তাহলে আমরা আমাদের লাইফে সেই জিনিসগুলোই পাবো যেগুলো আমরা অ্যাকচুয়ালি চাই। কিন্তু আমাদের আমাদের ফিলোসফি অন্যরকম, যেটা ভালো লাগে না সেটা করবো না, যেটা করতে ভালো লাগে সেটাই করব। তাই যেটা করতে ভালো লাগে সেটা করি বলেই আমরা সেটা পাই না যেটা আমরা চাই। তো ফ্রেন্ডস, আমার বিজনেস স্ট্র্যাটেজি আপনার সঙ্গে একটুখানি শেয়ার করব। স্যার ঠিকই বলেছেন, আমি আমার টিমকে লার্নিং এ ফোকাস করিয়েছি, আর্নিং এ নয়। লার্নিং যদি হয় তাহলে আর্নিং অটোমেটিক্যালি হবে। তাই আমি আমার টিমের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সমস্ত ইউনিটেই ট্রেনিং সেন্টার চালু করেছি, যেখানে তারা 10 জন, 20 জন, 50 জনকে নিয়ে ডেমো করছে, প্ল্যান শো করছে, হাউ টু
মানে অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করতে হয় সেগুলো শিখছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, কারণ একটা মানুষ, আমরা যখন মানুষকে জয়েন করাচ্ছি, আমাদের টিমে প্রচুর মানুষ জয়েনিং হয়ে রয়েছে, বাট এরকম আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ঘটে হয়তো যে জয়েন তো অনেক হয়ে গেছে, বাট কেউ প্রোডাক্ট নেয় না, কেউ প্ল্যান শো রাখছে না। আর প্ল্যান শো রাখবে কিভাবে? সে তো শিখছেই না প্ল্যান শোটা। তাকে তো আগে শেখাতে হবে কিভাবে প্ল্যান শোটা করতে হয়, তাকে তো আগে শেখাতে হবে যে কিভাবে ডেমোটা করতে হয়। আর সেটা শেখানোর জন্য একটা পরিবেশ দরকার, যেটা হচ্ছে ট্রেনিং সেন্টার, যেখানে 10 জন মানুষের সামনে একটা নতুন মানুষ যদি গিয়ে প্ল্যান শো করে বা ডেমো করে, তার মধ্যে কিন্তু জড়তা এবং ভীতি এই দুটো কেটে যায়। তখন সেই ছেলেটা বা সেই মেয়েটা বা সেই লোকটা একটা মানে সিঙ্গেল মানুষের কাছে 1-to-1 প্রেজেন্টেশন যখন করে, তখন কিন্তু তার মধ্যে কোনো জড়তা থাকে না, কোনো ভীতি থাকে না, কনফিডেন্টের সঙ্গে সে প্রোগ্রাম করতে পারে এবং সেখান থেকে সাকসেস পেতে পারে। আর আমি জানি না, আমার মাথা থেকে বেরিয়েছিল, অবশ্যই আমার গুরুজনদের আশীর্বাদ, একটা ক্লাব তৈরি করেছি যার নাম হচ্ছে 1 লাখ জিবিভি ক্লাব। 1 লাখ জিবিভি, যে লিডারের হেড থেকে হচ্ছে, তাকে নিয়ে একটা সেলিব্রেশন করা হয় আমার টিম থেকে। তার জন্য একটা কেক কাটা হয়। তো সেই যে ফিলিংসটা, যে ব্যক্তি 1 লক্ষ জিবিভি করলো এবং সে যে কেক কাটলো, তার যে ফিলিংসটা সেটা সেই একমাত্র বোঝে। এবং তার সেই সেলিব্রেশনটা দেখে কিন্তু প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হয়, মোটিভেটেড হয়, এবং তারা ভাবে যে নেক্সট কেকটা কিন্তু আমার কাটা হবে। তো এইভাবে আমি কিন্তু আমার টিমটাকে গাইড করছি, অবভিয়াসলি আমার আপলাইনদের পরামর্শ মতোই। তো সমস্ত কিছুই আপলাইনদের আশীর্বাদ, কারণ তারা যদি আমাদেরকে সেই শিক্ষাটা না দিতেন, আমরা হয়তো আমাদের টিমকে সেই শিক্ষাটা দিতে পারতাম না। কারণ এই বিজনেসটা এরকমই যে উপর থেকে শিখবো, নিচে শেখাবো, মাঝখানে আয় করব, এটাই সিস্টেম। তো ফ্রেন্ডস, যারা আজকে আমাকে এই ভিডিওতে দেখছেন, আপনাদের জন্য একটাই টিপস বলুন, একটাই মেসেজ বলুন, আমার মতো হতভাগা ড্রাইভার যদি পারে মোদি কেয়ার থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে, মোদি কেয়ার থেকে গাড়ি পেতে, তাহলে আপনারা প্রত্যেকেই পাবেন। এটাই শেষ কথা। তো যাই হোক, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। চন্দন স্যার, ওভার টু ইউ স্যার। রাজু, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, অসাধারণ। আজকে যারা তোমার প্রোগ্রাম শুনছে তাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, কি কি করতে লাগবে আর কি কি ছাড়তে লাগবে। দ্য মেন পার্ট, কোন কোনগুলো আমি করব, কোন কোনগুলো আমাকে ছাড়তে লাগবে। দেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমফোর্ট জোনকে ছাড়তে পারা। আর একটা বড় জিনিস, তুমি বারবার বারবার রিপিট করে একটা জিনিস রেডি করে ফেলেছো, সেই জিনিসটা হচ্ছে যে 0 থেকে তুমি একটা জায়গায় পৌঁছেছো। অর্থাৎ আমি ড্রাইভার ছিলাম, অথচ আমি আজকে 1 লক্ষ টাকা রোজগার করি। তার মানে যিনি আজকে ছোট কাজ করছে, এমনটা নয় যে তিনি একদিন 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন না। এক্স্যাক্টলি রাজু, আই এগ্রি উইথ ইউ, যে আজকে সত্যি তুমি মানুষের কাছে নিজেকে একটা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করছো, নিজে আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছো, যদি আমি পারি আপনি নয় কেন। অ্যান্ড লাস্ট পার্ট রাজু, সেটা হচ্ছে তোমার যে এই এডুকেশন সিস্টেম বা এডুকেশন ছোট 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 করে হাব তৈরি করছো এবং সেইখানে এক একটা মানুষকে রেডি করছো, তাদেরকে দিয়ে প্রোগ্রাম করানোর, তাদেরকে ফ্রি করে দেওয়া প্রোগ্রামের জন্য, তাতে একটা টাইমে গিয়ে দেখবে এই লাখখানেকটা মাল্টি মিলিনিয়ার একাধিক লাখে পরিণত হবে। এবং গাড়ি 10টা নয়, এ ডে উইল কাম ভেরি সুন, যেদিন বলবে যে আমার টিমে 100 কার, 100 মিলিনিয়ার হবেই। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ রাজু। আজকে তুমি তোমার টাইট শিডিউল থেকে সময় বার করেছো। তুমি, আমি জানি, প্রচন্ড ব্যস্ত, বিভিন্ন জায়গায় তোমার ডে ফিক্স করা থাকে ট্রেনিং এর জন্য, প্রোগ্রামের জন্য। থ্যাংক ইউ রাজু, তোমার প্রত্যেকটা বক্তব্যে প্রচুর মানুষ উপকৃত হবে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।